বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পরে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন গতকালকে এবং লক্ষ লক্ষ মানুষ তাকে অভ্যর্থনা জানিয়েছে। তিনি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন সমাবেশ স্থলে। 17 বছর যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় থেকে সেখান থেকে যে অবস্থায় তিনি 17 বছর আগে বিদায় নিয়েছিলেন সেখান থেকে ঠিক একেবারে বিপরীতধর্মী একটা প্রত্যাবর্তন তার বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করল এবং এক রাজনৈতিক সংকটকালে তার এই প্রত্যাবর্তন যখন অনেকটাই বাংলাদেশ নেতৃত্ব শূন্য, রাজনীতি শূন্য, অন্ধকারময় এবং এক ধরনের অনিশ্চয়তা আছে আগামী দিনের রাজনীতি এবং নির্বাচনকে ঘিরে, সেই সময় তার এই প্রত্যাবর্তন। তার বক্তব্য, তার বিগত দিনের রাজনীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা, যদি তার দল ক্ষমতায় যায় তাহলে তিনি কী করবেন, ক্ষমতায় যেতে না পারলে কী হবে, এবং তিনি যেটা তার বক্তৃতায় গতকালকে বলেছেন হি হ্যাজ এ প্ল্যান, অর্থাৎ আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান কি সেটাও মানুষ বুঝতে চাইবে। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন, তিনি মূলত রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এগুলোর সঙ্গে সম্পর্কিত কে মুজিবুল হক, টাচ গ্রুপের চেয়ারম্যান, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি এবং বর্ষিয়ান রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার কে মুজিবুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মিস্টার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, তারই ফিরে আসা, আমরা দেখলাম প্রচুর জনসমাগম হলো ঢাকায় এবং আয়োজনের মধ্যে ঠিক জনসমাগমটাই প্রধান ছিল, কিন্তু অন্যান্য আনুষঙ্গিক যে বর্ণাঢ্য ব্যাপার স্যাপার থাকে সেগুলোর খানিকটা অনুপস্থিতি, হয়তো পরিকল্পনাটা সেরকমই ছিল। মঞ্চেও অন্য কাউকে তেমন বক্তৃতা দিতে দেওয়া যায়নি, যতক্ষণ তিনি ছিলেন না তার আগ পর্যন্ত দিয়েছেন, কিন্তু তিনি মঞ্চে উঠবার পর একমাত্র তিনিই বক্তা ছিলেন। সেখান থেকে তিনি তার মাকে দেখতে, সাবেক প্রধানমন্ত্রীকে দেখতে হসপিটালে গেছেন। তো তার এই প্রত্যাবর্তন দীর্ঘদিন পরে, অনেকদিন ধরেই আসবেন করছিলেন, কিন্তু আবার আসা হচ্ছিল না। আবার মাঝখানে তিনি একটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন কিছু সমস্যা আছে, সেটা তিনি প্রকাশও করতে পারেননি, কিন্তু ফিরে আসে এবং তাকে মানুষ যেভাবে, বিশেষ করে দলের নেতাকর্মীরা যেভাবে স্বাগত জানালো, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ জিল্লুর ভাই। অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে তারেক রহমান বাংলাদেশে আসছেন, এটা ওনার ব্যক্তিগত বা পারিবারিক বিষয় হিসাবে আমি দেখছি না। এই বিষয়টাকে আমি দেখছি কিন্তু একটা বাংলাদেশের জাতি এবং দেশের সাথে সম্পৃক্ত একটা বিষয় হিসাবে। আমি বলতে পারি যে একটা এই পরিবারটা যদি আপনি চিন্তা করেন, ওনার বাবা শহীদ হয়েছেন, ওনার মা, আমার মনে হয় না বাংলাদেশে সেকেন্ড আর কেউ আছে এতটুকু স্যাক্রিফাইস করেছেন। আপনি দেখেন উনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে কি একটা ছুটকো ইয়েতে এই বয়সে অসুস্থ অবস্থায় কিভাবে জেলে রাখলেন, তাও আবার রাজনৈতিক মর্যাদা কিন্তু ওনাকে দেন নাই। ইস্যুটা কি ছিল যে আমি আপনাকে প্রেজেন্ট করেছি, একটা আমার ব্যক্তিগত টাকা থেকে আপনাকে দিয়েছি যে আপনি আপনার মরহুম হাজব্যান্ডের জন্য একটা চ্যারিটি করেন। এইটা সরকারের কোনো সম্পদ না, কিন্তু সম্পদটা কিন্তু সরকারের সাথে সম্পৃক্ত না, বাংলাদেশের জনগণের টাকা না এবং সরকারের টাকা না। কিন্তু এখানে দেখেন দুদক ইনভলভ হলো, একটা কেস হলো, একটা ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল হলো, ওনার মতো লোককে 5 বছরের জেল দিল, তারপরে আবার হাইকোর্ট এটাকে 12 বছর করে দিল। আপনি দেখেন ওনার যে কি কষ্ট হয়েছে এই জেলে এবং কি অবস্থা হয়েছে। তো ওনার পিতার স্যাক্রিফাইস যদি ধরেন, ওনার মার স্যাক্রিফাইস এই গণতন্ত্রের জন্য। আপনি 90-এর আন্দোলনের দিকে যান, উনি ইচ্ছা করলে কি 86-এর নির্বাচনে যেতে পারতেন না? উনি 88-এর নির্বাচনে যেতে পারতেন না? পারেন নাই, উনি তো রাস্তায় ছিলেন, থেকে আসছেন। এবং ওনার ব্যাপারটা যদি আপনি ধরেন, ওনার স্যাক্রিফাইসটাও কিন্তু বিশাল। 17 বছর উনি ওখানে ছিলেন, নির্বাসনে ছিলেন। এবং আমি ভাবতেছিলাম আজকে যে একটা লোহাটাকে শেপে আনার জন্য কিন্তু প্রথম অনেক গরম হিটের মধ্যে আমরা দিয়ে দিই, লাল করে ফেলি, তারপরে এটাকে পিটাইতে একটা ওয়ার্কেবল জায়গাতে নিয়ে আসি। তো লিডারশিপটাও এরকম যে প্রথম থেকেই অনেক দখল যায়, কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়, অনেক ধরনের কষ্ট করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। এবং ওনার স্যাক্রিফাইসটা আপনি যদি চিন্তা করেন,
ওনার বাপ হারিয়েছেন, ওনার মা, বৃদ্ধ মা এত কষ্ট করেছেন, উনি পাশে থাকতে পারেন নাই। পারিবারিক ব্যাগ যদি দেখেন, উনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। ওনাকে যেইভাবে বাংলাদেশ থেকে ওনাকে ফোর্স করে বাইরে পাঠানো হলো, এটা তো একটা ন্যাক্কারজনক ঘটনা। ভাইয়ের মৃত্যুর ঘটনা, এরপরে ওনার ভাই বাড়ি থেকে দেখেন, উচ্ছেদ। হ্যাঁ, ওনার ভাই আমি বলতে চাচ্ছিলাম, এবং ওনার আপন ভাই আপনি দেখেন, উনি এক্সাইলে থাকলেন, বিদেশে থাকলেন, ওখানে মৃত্যুবরণ করলেন, উনি জানাজাতে পর্যন্ত আসতে পারলেন না। এটা যে কত কষ্ট, এটা কিন্তু আপনি কোনোভাবেই এটাকে মিলাতে পারবেন না। মানে এই জন্য আমি বললাম যে একটা লোহা গরম করে যেভাবে পিটায়, তার চেয়ে বেশি ওনার উপরে পরীক্ষা হয়েছে কিন্তু। তারপরে ওনার দেখেন, যেই বাড়িটাতে ওনারা থাকতেন, ছোটকাল থেকে বড় হয়েছেন, ওই বাড়িটা কিন্তু আমি যতটুকু জানি, আপনি আমাকে কারেক্ট করেন যদি আমি ভুল বলে থাকি, ওইটা পার্লামেন্টে কিন্তু অনুমোদন হয়েছিল এবং সব দল ছিল, কিন্তু সর্বসম্মতিক্রমে ওই বাড়িটাকে দেওয়া হয়েছিল। ওই বাড়িটাতে ওনারা বড় হয়েছেন, ওনার মার স্মৃতি আছে, বাপের স্মৃতি আছে। ওই বাড়ির থেকে কিন্তু ওনার মাকে উচ্ছেদ করা হলো। মানে এতগুলি কঠিন পরীক্ষা আমি দেখি না যে বাংলাদেশে কোনো নেতার উপরে হয়েছে। আমার জানা মতে নাই, আপনার জানা মতে থাকতে পারে। এবং তারপরে দেখেন, উনি কিন্তু এই যে পরীক্ষাগুলি, এই পরীক্ষাগুলি ওনাকে আল্লাহ অনেক অশেষ রহমতের ইয়েতে উনি কিন্তু আস্তে 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 পরীক্ষাগুলি ধৈর্য সহকারে মোকাবেলা করেছেন। এবং করে এই যে পার্টিটা সবচেয়ে ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্টি এখন বলতে পারেন, এই পার্টিটা কিন্তু দূর থেকে উনি সার্বক্ষণিক সময় দিয়ে এই পার্টিটাকে ধরেন একত্রিত রেখে গেছেন। কত জুলুম এই পার্টির উপরে হয়েছে। রাত্রেবেলা 2টার সময় সাদা পোশাকধারী আসে, আপনি 18 নির্বাচনে যাবেন, আপনি যাবেন না, 24-এর নির্বাচন আপনি করতে হবে, তাইলে কেস শেষ করে দিব, আপনার 14 নির্বাচনে আপনি না গেলে ক্রস ফায়ার হবে। এত বড় একটা পার্টির উপরে এত ধরনের জুলুম, এই জুলুমের পরে পার্টিটাকে ঠিক রাখা কিন্তু খুব কঠিন ব্যাপার। তো এখন আপনি দেখেন, উনি দূর থেকে বসে থেকে আলহামদুলিল্লাহ এই পার্টিটাকে ঠিক, এত জুলুমের পরে পার্টি আপনি দেখেন 14 বলেন 24 বলেন, এই পার্টির থেকে কিন্তু একটা ফ্র্যাকশনও কিন্তু ছুটাই নিতে পারে নাই। তো এই যে ওনার উপরে যে পরীক্ষাগুলি যে উনি উত্তীর্ণ হলেন, হয়ে যেই উনি যোগ্যতা অর্জন করলেন, এই যোগ্যতার কিন্তু প্রমাণ উনি দিয়ে দিয়েছেন। এই যে আজকের আশাটা আমি কিন্তু খুব, এটাকে আমি মনে করব যে একটা নতুন অধ্যায়। যেমন আমাদের স্বাধীনতা একটা অধ্যায়, 90-এর গণ অভ্যুত্থান একটা অধ্যায়, 24-এর এই যে আমাদের যে বিপ্লব, এটা একটা অধ্যায়। উনি দেশে স্বদেশ প্রত্যাবর্তনটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা অধ্যায়। এটা একটা নতুন অধ্যায় সূচনা হলো, এটা চলতেই থাকবে, এটা একটা ইতিহাস সৃষ্টি হলো। ওইভাবে কিন্তু আমি জিলুর ভাই জিনিসটাকে দেখছি। আপনি যেভাবে বলছেন, এই জনসমাগমের মূল কারণও সেটাই, যে জনসমাগম সেভাবে আমি যদি মনে করি এটার উপরে আমরা সকাল থেকেই সেই আলোচনায় পরে আসছি। আমি বলছি যে এটাই কারণ প্রচুর জনসমাগম হয়েছে। ছোট্ট ঘটনা বলি, যে যদি ইনফ্রাস্ট্রাকচার থাকতো তাইলে আপনি বুঝতে পারতেন যে জনসমাগমটা কত বড় হবে। আমি আসছি আপনার কাছে। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, ভিন্ন রাজনীতি, ভিন্ন দল, সব কিছুর পরেও তারেক রহমানের আজকের এই যে প্রত্যাবর্তন এতদিন পরে, বা তার দীর্ঘদিন নির্বাসনে থাকা এবং ফিরে আসা, সামনে নির্বাচন, বাংলাদেশ একটা অস্থির সময় পার করছে, সব মিলিয়ে আপনার কি ধারণা যে ওনার এই প্রত্যাবর্তন রাজনীতিতে কী ধরনের মাত্রা যোগ করতে পারে, বা একটা ভিন্ন ধারার রাজনীতি, ভিন্ন রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে আপনি এটাকে কীভাবে দেখেন? ধন্যবাদ। তারেক জিয়ার উপরে অনেক অত্যাচার করা হয়েছে এবং রাজনীতিবিদদের ভেতরে সবচেয়ে বেশি অত্যাচারিত করা হয়েছে। এইটা সত্য না হলেও আমি বলবো যে যে অত্যাচার করা হয়েছে সেটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য শুধু নয়, এটা ঘৃণ্য, নিন্দনীয়, এবং এটা হওয়া উচিত ছিল না। এবং এই সব বিষয়ে যখন এই ঘটনাগুলো ঘটে, প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমরা প্রতিবাদ করেছি, এবং এটা যে আমাদের দেশের গণতান্ত্রিক সংস্কৃতি এবং গণতন্ত্রের বিকাশের পরিপন্থী, সেটা কিন্তু সাহসের সঙ্গে আমরা সবসময় উচ্চারণ করেছি। সেই দিক থেকে আমি বলবো যে ইতিহাস তার মতো করে এটার প্রতিদান দিয়েছে, প্রতিশোধ নিয়েছে। এবং ইংরেজি কবিতা আছে যে সবচেয়ে পেট্রিয়ট তাকে সম্মান কিভাবে করলো, তারপরে হঠাৎ করে সে কীভাবে ধিক্কৃত হয়ে গেল।
আবার সেই সম্মান নিয়ে ফিরে আসলো। আমি জানি না, হয়তো একমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ যারা আছে তারা তার এই প্রত্যাবর্তনে দুঃখিত হতে পারে, কিন্তু আমি এবং আমার বিশ্বাস সকলেই এটা সন্তুষ্ট হবে। কিন্তু তারপরে কথা হলো, আমি মনে করি এটা একই সঙ্গে একটা বিরাট সুযোগ আমাদের দিচ্ছে। কেন? আপনার এই অনুষ্ঠানে আমি একাধিকবার বলেছি যে দ্য এলিমেন্ট অফ আনসার্টেনিটি, এইটা কিন্তু দেশকে সর্বনাশের জায়গায় নিয়ে যায়। সেটা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, মানুষের দৈনন্দিন জীবনে অনিশ্চয়তা যে কত বড় একটা বোঝা, সেটা যে এটা ভুক্তভোগী সে ছাড়া কেউ বুঝবে না। এই অনিশ্চয়তা দূর হওয়া দরকার, এবং দূর করার পথ ইউনূস সাহেবের কাছেও আমি এই মেসেজ আমার মতো করে দেওয়ার চেষ্টা করেছি। দেখা হওয়ার সময় বলেছি, ডু ইয়োর জব, আপনার যেটা ম্যান্ডেট এটা করে ফেলুন এবং ইলেকশন দিয়ে দেন। ইলেকশন দিয়ে তারপরে লেট দ্য পিপল সেটেল দ্য ইস্যুস। অত ঐক্যমত আগে করার কি দরকার? ঐক্যমত হবে জনগণের কনসেন্টের ভিত্তিতে, এবং সেইটার প্রক্রিয়াটা ইলেকশন তো দিলেন, ইলেকশনের মধ্যে নাম বলছি, প্রথম আলো পড়ল, ডেইলি স্টার পড়ল, উদীচী পড়ল, ছায়ানট পড়ল। চলেন, যারা এখানে এসেছিল সমাবেশ, বিশাল সমাবেশ হয়েছে, তাদেরকেও যে জিজ্ঞেস করেন, তারা সব কথা পরে কিন্তু জিজ্ঞেস করবে, হ্যাঁ বলেন তো ভাই, আপনার তো জানেন ইলেকশন কি হবে? এখনো কিন্তু অনিশ্চয়তা দূর হয়নি। এটা জাস্টিফাইড কারণেই বলে, কারণ আমাদের দেশে এমন কতগুলো শক্তি কাজ করে, এবং এইবার এই যে তত্ত্বাবধায়ক সরকার যখন প্রতিষ্ঠিত হলো, এই তত্ত্বাবধায়ক সরকারের ভেতরে বহু ধারা পরস্পরের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী, বিপরীতধর্মী, কোনো কোনো ধারায়, কোনো কোনো ক্ষেত্রে হলো হয়তো একটু ভিন্ন ধরনের ধারা। তারা তাদের মতো এজেন্ডা সেট করে সেই অনুযায়ী সরকারকে পরিচালনা করতে যাচ্ছে। আর সরকারের বাইরে কতগুলো শক্তি আছে, তাদের এমন কতগুলো এজেন্ডা, দে আর বেনিফিশিয়ারিজ যদি একটা আনইলেক্টেড সিচুয়েশন দেশের ভিতরে বিরাজমান থাকে। কারণ ইলেকশনে জিততে পারবো না জানে, সুতরাং নন ইলেক্টেড গভর্নমেন্টে সেইখানে প্রভাব সৃষ্টি করা নানাভাবে যতটা সম্ভব, ইলেক্টেড গভর্নমেন্ট হলে তো সেটা পারা যাবে না। আর এই অনিশ্চয়তার সুযোগ নিয়েই কিন্তু সেটা হয়। অবশ্য আমি এটাও বলেছি যে সকলের আস্ফালনকে ষড়যন্ত্রের অংশ মনে করেন না। এইটার অনেকগুলো আছে যেগুলো হলো বাজার দর বাড়িয়ে তার বার্গেনিং পাওয়ার আরেকটু যাতে বৃদ্ধি করতে পারে। ভাই 3টা সিটে তো হবে না, আমাকে 4টা সিট দিতে হবে, আমাকে 20টা সিটে তো হবে না, 22টা সিট দিতে হবে। এবং এরা খুবই মুনাফেক, ইলেকশনের কথা বলে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, কিন্তু মনের ভেতরে আছে যে ইলেকশন রেজাল্ট তো আগেই ঠিক হবে, সুতরাং আগেই আমি এটা ম্যানিপুলেট করে ঠিক করে নিই। সুতরাং এই ষড়যন্ত্রগুলো কমার একটা সুযোগ হলো। এবং আমি যতদূর শুনেছি, তার আজকের বক্তৃতা বা তার আগের যেসব বক্তৃতাগুলো আমার শোনার সুযোগ হয়েছে তারেক জিয়ার, সেখানে তিনি স্পষ্টভাবে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ়ভাবে মত পোষণ করেছেন। মাত্র এই কারণেই আমি মনে করি, অন্তত এই কারণে তার আগমনটা আমাদের দেশের রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে, কারণ হি ইজ ইন টোটাল কমান্ড অফ বিএনপি, অ্যান্ড বিএনপির যে মোবিলাইজিং পাওয়ার, সেইটাকে যদি নির্ভয়ে তারা এটাকে কাজে লাগায়, যদি ওর দ্বারা প্রভাবিত হয়ে ভিন্ন কোনো পথ না নেয়, তাহলে পরে কিন্তু আমরা সেই দিকে অগ্রসর করতে পারবো। কিন্তু দ্যাট ইজ নট দ্য সলিউশন। বিএনপি যেই পলিসিতে চলবে সেই পলিসিতে আমি মানব না, কেন আমি সমাজতন্ত্রের অনুসারী এবং এটা হলো মার্কেট ইকোনমির অনুসারী। তো এই দ্বন্দ্ব থাকবে, থাকুক। ডেমোক্রেসির স্বার্থে তো কিছু কিছু জায়গায় একটা দ্বন্দ্ব থাকবে, মিডল গ্রাউন্ড থাকে না? মিডল গ্রাউন্ডে তো আমি হয়তো মিলতে পারবো না। না আমি বলছি ডেমোক্রেসির স্বার্থে কখনো কখনো বিশেষ সময় ডেমোক্রেসির মেইন এসেনশিয়াল উপাদানটা এই জায়গায় মনে করি, উপযোগিতাটা এটা মনে করি। বহু মত থাকবে, কিন্তু মত সেটেল করার ব্যাপারে একটা সিভিলাইজ পথ আমরা অনুসরণ করবো কিনা, রুলস অফ দ্য গেম ঠিক করতে হবে, এবং সেইখানে মতবিরোধ নিরসন করতে হবে। নট বাই ফোর্সিং, একক আইডিয়া ফোর্স করে না, বাকশালে যেমন করা হয়েছিল বা করার চেষ্টা হয়েছিল, দ্যাট ইজ দ্য রং মেথড, এবং সেটা কোনো হবে। আরেকটা কথা আমি না বলে পারছি না, আমাকে ক্ষমা করবেন, দর্শক শ্রোতাদের কাছে আমি বলতে চাই, এটা সব দিক থেকে ইতিবাচক, কিন্তু একটা জায়গায় আমি দেখছি দ্য সেম থিং রিপিটিং ইটসেলফ। আমি তো অনেক ঘটনা দেখেছি, বঙ্গবন্ধু কিভাবে বঙ্গবন্ধু হলেন,
সব জেল থেকে বেরিয়ে আসলো 69-এর গণ অভ্যুত্থানের পর। ছাত্র সংগ্রাম পরিষদের বৈঠক হলো যে সবাইকে আমরা একসঙ্গে রিসেপশন দেব। ছাত্রলীগ গো ধরে বসলো যে না, শেখ মুজিবুর রহমান, তখন তো বঙ্গবন্ধু না, শেখ মুজিবকে আলাদা করে রিসেপশন দিতে হবে। ওয়াই ইজ ইট? কারণ সুপ্রিমো কালচারের উপরে নির্ভর করা ছাড়া এইসব বুর্জোয়া সংগঠন টিকে থাকতে পারে না। দে হ্যাভ টু হ্যাভ এ সুপ্রিমো। এটা সামন্তবাদ, জমিদার, আমি ওই জমিদারের প্রজা, কিংবা মডার্ন ক্যাপিটালিজমে চিফ এক্সিকিউটিভ অফিসার, হায়ার অ্যান্ড ফায়ার, এরকম আমাদের নেতা এমন যে তাকে দেখে বাঘ ছাগল এক ঘাটে পানি খায়। এইগুলো হলো গর্বের বিষয়। মানুষের এই কালচারের ভিতরে ঢুকে আছে, এবং সেইটাকে ক্যাপিটালাইজ করে যদি রাজনীতি করতে হয় তাহলে ইউ হ্যাভ টু কম্পিট দ্য সুপ্রিমো। আপনার প্রতিপক্ষের সুপ্রিমোকে আপনার পক্ষের সুপ্রিমোর দ্বারা কম্পিট করাইতে হবে। এই রকম চিন্তাটাকে প্রাধান্য দিয়ে যদি আমরা সমাধানের পথ খুঁজি, কোনো সমাধান হবে না। এবং তারেক জিয়ার আগমনের সমস্ত কিছুর পরেও আমি তার সম্পর্কে কোনো মন্তব্য করতে হলে আমি এখনো পর্যন্ত অপেক্ষা করে থাকব তিনি দেশে কোন নীতিতে দেশ চালাবেন এবং কি কি কংক্রিট পদক্ষেপ গ্রহণ করবেন, সেই জায়গাগুলো দেখার জন্য। এবং সেটা কথায় নয়, কাজেও তার কিছু কিছু লক্ষণটা আমরা দেখতে চাইব। সেটা আমি দেখব। সেইখানে কোনো নূতন উপাদান তো এখনো পর্যন্ত আমি খুঁজে পাইনি। আমি আশা করব যে তিনি ৭১-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে আজকেও যে কথাগুলো বলেছেন সেই ব্যাপারে দৃঢ় থাকবেন, এবং যারা নূতন প্রজাতন্ত্রের কথা বলেছে, যারা সংবিধানকে লাথি মেরে ফেলে দেওয়ার কথা বলেছিল, যারা মুক্তিযুদ্ধকে একটা অপরাধ বলে চিহ্নিত করে, টু আনডু দ্য রং অফ হিস্ট্রি, অধ্যত্বপূর্ণভাবে এইসব কথা বলে, তাদের প্রতি রাজনৈতিক বিবেচনা থেকে, নট আউট অফ কনসিডারেশন অফ কনভিনিয়েন্স, এবং সুবিধা হবে এর সঙ্গে অ্যালাইনমেন্ট করলে, ওর সঙ্গে অ্যালাইনমেন্ট করলে, এইভাবে বিবেচনা না করে যদি নীতিনিষ্ঠভাবে আগান, এটা তো অভিজ্ঞতায় আসা উচিত যে এইসব প্র্যাগমেটিক অপরচুনিজম শেষ পর্যন্ত রেজাল্ট দেয় না। কিন্তু আপনি নীতিতে অটল থাকেন, হয়তো আজকে রেজাল্ট না পাচ্ছেন, লং টার্মে আপনি সেটাই রেজাল্ট দেবে। এই শিক্ষাটা হবে বলে আমি একান্তভাবে আশা করি। যদিও আমাদের ভেতরে দ্বন্দ্ব থাকবে, আমরা উই আর অপোজ টু দ্য পলিসিস অফ বিএনপি রিগার্ডিং সোশিয়াল অ্যান্ড ইকোনমিক পলিসিস। আমরা আমাদের মতো সংগ্রাম করে যাব, এবং আশা করি যে কারো উস্কানিতে জনগণের এই গণতান্ত্রিক অধিকার এইটার উপরে হস্তক্ষেপ করার নীতি কোনোভাবেই করবে। মিস্টার হক, আমি যতদূর জানি যে আপনি তো সেই অর্থে রাজনীতির সঙ্গে এখন আর খুব অ্যাক্টিভলি বা কোনো পদবি ধারণ করছেন না, বাট গত কয়েকদিন খুব ব্যস্ত ছিলেন, এবং আমি যতদূর শুনেছি বিভিন্ন সূত্র থেকে যে আপনি পুরো ওনার এই আগমনের বিষয়টা, বিশেষ করে সমাবেশ, এয়ারপোর্ট টু 300 ফিট, পুরো জিনিসটা মনিটর করবারও খানিকটা দায়িত্ব ছিলেন। তো কি আসলে করলেন, এবং আমি বুঝতে চাই যে কি ধারণা, জনসমাগম কেমন হলো? থ্যাংক ইউ। আসলে ইনফ্যাক্ট এটা আমি কোনো কিছুরই দায়িত্ব ছিলাম না, সত্য কথা বলতে। ইনফ্যাক্ট সারা পৃথিবীতেই কিন্তু ট্র্যাক 2 একটা আছে, মানে পিছনের লাইনের কিছু কাজ। তো হঠাৎ করে আমির খসরু ভাই আমাকে ডেকে বললো যে মুজিব, আমরা তো কাজ করতেছি, তো আমাদের দেশে তো কিছু এই ধরনের লোক নেই যারা চিন্তা ভাবনা করবে, আমাদেরকে বলবে যে এইটা করেন ওইটা করেন, আমাদের তো প্ল্যান আছে। এবং আমি মনে করি বিএনপি যেই সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে যে কমিটিটা করেছে, তারা যেই কমিটি, এটা কিন্তু এক্সিলেন্ট একটা, মানে খুব ডিসিপ্লিন একটা জিনিস হয়েছে, মানে নতুন কিছু দেখেন বাছাই করে আসছেন। এটা আমি আর পরে বলছি। তো উনি আমাকে বললেন যে, আমি বললাম যে ভাই আমি তো রাজনীতি করি না, আমি আপনার পার্টি বুলেট প্রুফ বাস বোধহয়, এটা মনে হয় বুলেট প্রুফ বাস আমার, যেটা অনুমোদন নেওয়া হয়েছে, মানে আমি বললাম যে আমি তো রাজনীতি করি না, আমি আপনাদের দলের একেবারে কোনো পজিশন পোস্ট, আমি একজন ডেডিকেটেড সমর্থক। কিন্তু তুমি বাদ দাও, তুমি চিন্তা করো তোমরা 2-1 মিলে যে কি করা যায়, হোয়াট উড বি দ্য বেস্ট পসিবল ওয়ে টু মানে কন্ডাক্ট। তা আমি বললাম যে ভাই এটা তো একটা ইতিহাস, এবং এটা বাংলাদেশে, আমি মনে করি যে বাংলাদেশের এই 53 বছরে এই ধরনের এত বড় মানে জনসমাবেশ বা সমাগম হবে না যেটা হইতে যাচ্ছে। তখন আমি আলটিমেটলি, উনি আমাকে একটা রুম দিলেন উপরে 19 তলায়, বললেন যে তোমরা হোয়াট এভার ইউ থিঙ্ক জাস্ট এটা চিন্তা করো, আমাকে দাও, আমি পার্টিকে দেবো। বুঝতে পেরেছেন? তখন আমরা বসে বসে একটা প্ল্যান দাঁড়া করালাম, প্ল্যানটা একটা প্রেজেন্টেশন রেডি করলাম, ওনাকে দিলাম।
তো উনি আবার আমার সামনেই তারেক সাহেবকে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে কিছুদিন পরে আমাকে ফোন করলেন, মুজিব তুমি আসো, সেক্রেটারি জেনারেলের সাথে একটু কথা বলতে হবে। তো আমি গেলাম, তো বুঝাও এটা। আমি বুঝালাম, বোঝানোর পরে সেক্রেটারি জেনারেল বলল ঠিক আছে, আমরা তো চেয়ারম্যান সাহেবের সাথে এখন কথা বলবো, আপনি একটু বসেন। তো উনি ওনারা দুজন উপরে গেলেন, আমি বসে আছি। তো কতক্ষণ পরে আমার সৌভাগ্য হলো, বহুত বছর পরে ওনারা ডাকলেন, দেখি তারেক সাহেব অনলাইনে আছেন। আমি সালাম দিলাম, আমার খুবই ভালো লাগছে, একটা মানে একটা ডিফারেন্ট অনুভূতি। তো উনি বললো যে ঠিক আছে, আমি বললাম যে আপনি দোয়া করতে থাকেন, আমরা তো মানে সবাই চেষ্টা করছে, তো আশা করি আপনার আশাটা একটা নতুন অধ্যায় হবে ইনশাআল্লাহ। তো উনি বললেন ইনশাআল্লাহ। এসে তো আসার পরে তখন পরদিন সালাউদ্দিন ভাই আমাকে ডাকলেন, এটা নিয়ে বললেন। তো অ্যাকচুয়ালি যেই কমিটিটা করেছেন এটা কিন্তু খুব স্ট্রং কমিটি একটা। এখানে ধরেন যারা ছিল, মেহাদি আমিন ছিল বা যারাই ছিল, প্রত্যেকটা লোক মানে ডে নাইট যে কাজ করেছে কীভাবে, এটা কিন্তু আমি পাশে না, দূর থেকে দেখেছি আর কি। তা আমরা আবার এই প্রেজেন্টেশনটা ওনাদেরকে দিলাম, রুট ম্যাপটা কীভাবে দিলাম। যখন আবার 300 ফিটে হয়ে গেল, 300 ফিটে হলে পরে আবার বরিশাল কোন দিক দিয়ে আসবে, ওখানে জেটি করতে হবে, এই বরিশালের ইয়েগুলি কাঞ্চন, জাস্ট সাম সর্ট অফ, এবং কাভারেজটা কীভাবে হয়, কারা কোন দিক থেকে আসবে। তারপরে এই যে আমরা কিভাবে একটু এটাকে প্রমোট করতে পারি, মানুষের এঙ্গেজমেন্টটা বাড়াতে পারি, কিছু জিনিস ছোট ছোট কিছু রিল তৈরি করে আবার এটাকে বুস্ট করা, মানুষের কাছে দেওয়া, এই ধরনের কাজ আমরা রিমোটলি করেছি, আমরা বেশ কয়েকজন। আর এটা মেইনলি আমির খসরু সাহেবের তত্ত্বাবধানে আমরা করেছি। তারপরে সেক্রেটারি জেনারেল সাহেব আসলেন, দেখলেন, সালাউদ্দিন সাহেবও আসলেন, দেখলেন, মানে মোটামুটি সবাই দেখে গেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আর আমার কাছে ব্যক্তিগতভাবে এত বড় একটা ল্যান্ডমার্ক প্রোগ্রামের সাথে আমি ইনভলভ না, মানে আমি এটার পিছন থেকে শরিক হইতে পেরেছি, এটা আমি এই জন্য। কি ধরনের লোক হচ্ছে, যেহেতু আমি যদি জেনেছি যে আপনারা মনিটর করছেন হেলিকপ্টার দিয়ে, নানা হেলিকপ্টারটা অ্যাকসেপ্ট করেন নাই, তারেক সাহেব বলছেন না, ইট উইল বি টু মাচ। আচ্ছা, এটা আমরা ডেডিকেটেডলি প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু এটা অ্যাকসেপ্ট করা নানা জায়গা থেকে ক্যামেরা দিয়ে। অ্যাকচুয়ালি ক্যামেরা আমরা ট্র্যাক 2-তে, আমাদের ট্রেনে ট্র্যাক 2-তে আমরা প্রায় 42টা স্টেশন, মানে ছোট ছোট ক্যামেরা বিভিন্ন জায়গাতে, ওই যে স্টারলিংকের মাধ্যমে করেছিলাম মনে হয় 14টা, স্যাটেলাইটের মাধ্যমে, মোবাইল করেছিলাম 12টা, আবার ওই ম্যানুয়াল করেছিলাম 8টা। এইভাবে আমরা জাস্ট বুঝতে পেরেছিলাম। ইনিশিয়াল এস্টিমেট ছিল আমাদের যে এটা প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি লোক হবে। এস্টিমেটটা একদম লজিক্যাল এস্টিমেট ছিল, পার ইনস্টিটিউট বা মানে আপনার কনস্টিটিউয়েন্সি ধরে হিসাব করে কথা বলে। কিন্তু মেজর চ্যালেঞ্জটা হয়েছে কি, আপনার 1 কোটি না, এটা 5 কোটিও হতে পারত, কিন্তু আপনার তো ইনফ্রাস্ট্রাকচার নাই, হাউ ইউ উইল ব্রিং দেম ইন। আপনি বুঝতে পেরেছেন, আপনার বাস কয়টা আছে, আপনার বাস লাগে কম করে হলো 60,000 বাস লাগে, যে লোকগুলি আসতে চায় ঢাকাতে। ট্রেন আপনি কয়টা ট্রেন দিতে পারবেন? আপনার জাহাজ, আপনার খুঁজে পাওয়া যায় না, 60টা লঞ্চ খুঁজে পাওয়া যাচ্ছে না, বরিশাল, পটুয়াখালী সব মিলে। তো এই তথ্যগুলি ধরেন কে জাহাজে আসবে, কে ট্রেনে আসবে। এই তথ্যটা কি ঠিক যে বিটিআরসির একটা তথ্য, একটা সূত্র থেকে যে তথ্য পাওয়া গেছে যে গতকাল থেকে আজ পর্যন্ত ঢাকা শহরে 1 কোটি সিম, অনেকের 1 কোটি 17 লাখ, অনেকের কাছে একাধিক সিমও থাকে আমরা জানি, কিন্তু 1 কোটি 17 লক্ষ সিম ঢাকায় ঢুকেছে, এবং এয়ারপোর্ট থেকে 300 ফিট পর্যন্ত, অর্থাৎ মঞ্চ পর্যন্ত প্রায় 57 লক্ষ সিম ছিল। ইয়েস, এটা আমরাও এটা ইভেন আস্তে আমি ফোন করেছিলাম বিটিআরসির এক মেম্বারকে। এটা ঠিক, এটা ঠিক, এটা আমার জানা মতে ঠিক, বিকজ আমাকে একদম একটা দায়িত্ব। বিটিআরসির কাছে এই তথ্য আছে, বা অন এন্ড এভারেজ একজন মানুষের কয়টা সিম থাকে? যদি 2টাও ধরেন তাহলে আপনি চিন্তা করেন। আর আরেকটা জিনিস কিন্তু শুনেন, ওইটা দিয়ে আপনি ইয়ে করতে পারবেন না। আমি কোম্পানির নামটা বলা ঠিক না, তারা একটা ডিফেন্স স্যাটেলাইট অ্যান্ড গুগলের সাথে তাদের পার্টনারশিপ আছে, বেসড ইন দুবাই। তো 3 দিন আগে আমি ওনাদের সাথে কথা বললাম যে ভাই আমি কিভাবে, হাউ আই ক্যান অর্গানাইজ দিস। তো যখন 300 ফিটে হলো, 300 ফিটটা আপনি জানেন কাঞ্চন ব্রিজ থেকে এখানে কিন্তু 12 কিলোমিটার, 13 কিলোমিটার ব্রিজের নিচ থেকে, মানে ঢাকা বাইপাস থেকে, তারপরে 4 থেকে 5 কিলোমিটার এয়ারপোর্ট থেকে আপনি শুধু, এবং এটা কিন্তু 92 মিটার ওয়াইড। আপনি যদি ধরেন মানিক মিয়া এভিনিউ আর আদার রোড, ঢাকা শহরের যদি 100% রোড ধরেন, 100% রোড, শুধু 300 ফিটটাই
তার চেয়ে বড় ইন স্কোয়ার মিটারে যদি আপনি হিসাব করেন মেজর রুটগুলি। তো ওখানে আপনার গুগলকে আমি জিজ্ঞেস করলাম, সে বললো যে 60 লক্ষ লোক লাগবে তোমার এটা লুজলি ফিট করলে। ওকে, আমি চ্যাটজিপিটির জিজ্ঞেস করলাম, ও বলে 65 থেকে 60 লক্ষ হবে। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা, আমি যেটা ও দুবাই যে আমাদের যে কোম্পানিটা ইনফরমেশন দিচ্ছিল, আমি এটা সাবমিট করব বিএনপির কাছে সব তথ্যগুলি দিয়ে। তারা বললো যে তোমার কম করে হলো 2500 ক্লাস্টার ছিল। পুরান ঢাকাতেও কেউ টিভিতে দেখতেছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ আবার আমরা যে মোবাইল মানে ঘরের বাইরে, যেটা ঘরের বাইরে ক্লাস্টার বলতে ঘরের বাইরে 2500 ক্লাস্টারের থেকে দেখছেন। এটা আপনি সমাবেশটা দেখলে কিন্তু হবে না, সমাবেশের চেয়ে 3 গুণ বেশি লোক কিন্তু বাইরে থেকে দেখেছে। তাদেরকে আমি বললাম যে এস্টিমেটেড কত হইতে পারে। তো তারা বললো যে দেখো আমাদের 1000 লোকের উপরে হইলে আমরা আন্দাজ করতে পারি, তবে ইট নট লেস দেন 8 to 10 মিলিয়ন, মানে 1 কোটি 80 লাখ থেকে 1 কোটি, তারা এই ধরনের একটা এস্টিমেট দিল। তো আমি দেখি ডাটাটা, তাদের যেহেতু ডিফেন্স কোম্পানি, বিএনপির সঙ্গে শেয়ার করুন, আমাদেরকে ডাটাটা যদি আমি পাই, ও দিবে কিনা জানি না এটা, বাট পেলে আমি ইনশাআল্লাহ সঠিক তথ্যটা দিতে পারবো। আপনি এতদূর যখন পেরেছেন বাকিটাও পারবেন। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি বলছিলেন যে এই সমাবেশে যারা আছে তাদেরও মধ্যে সংশয় আছে এখনো নির্বাচনটা হবে কিনা, তারা জানতে চায়। গত কয়েকদিনে যে ধরনের ঘটনাগুলো ঘটলো, এই যে হাদির মৃত্যু, হত্যাকাণ্ড, এর আগে বিএনপির একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন, এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ হলেন খুলনায়, আমরা দীপু চন্দ্রের ঘটনা দেখলাম, কূটনৈতিক কিছু পাল্টাপাল্টি আক্রমণ সেটা দেখলাম, চট্টগ্রামে ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের বাড়িতে আক্রমণ দেখলাম, আমরা ছায়ানট, উদিতি, প্রথম আলো, ডেইলি স্টার সব কিছু দেখলাম। এবং ঘটনাগুলো যখন ঘটছে রাষ্ট্র কিন্তু নীরব, সরকার প্রধান থেকে শুরু করে সবার বক্তব্য, সবার চোখের কান্না আমরা দেখতে পাই ঘটনা ঘটে যাওয়ার পরে। কারো কোনো অ্যাকশনও কিন্তু আমরা সেই অর্থে দেখতে পাই না। হ্যাঁ, অ্যাকশন শুরু হচ্ছে, অ্যাকশন না হলে তো পরিস্থিতি আরও খারাপ হতো। একদম সে প্রথম আলো, ডেইলি স্টার একদম শেষের দিকে এসে দেখলাম যে আমরা অ্যাকশন কিছু শুরু হচ্ছে। এবং সরকার কিন্তু, সরকারের অনেক কর্তা ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, এখন কে কোন স্তরের কর্তা সেটা বলবো না, অন্তত তাদের অ্যাকশানে মনে হয় তারা বড় কর্তা। তারা এটাকে পাবলিকলি বলেছেন এগুলো মব টপ কিছু না বাংলাদেশে এরা হচ্ছে প্রেশার গ্রুপ, এরা বিগত সরকারের আমলে অনেক সাফার করেছে, এদের অনেক কষ্ট আছে, সেগুলোর প্রকাশ। এখন অবশ্য আর কেউ বলছেন না এরা মব, মানে বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টারের এই ঘটনার পরে। আমি পুরো চিত্রটা আসলে আপনার কাছ থেকে কিছু বুঝতে চাই যে আসলে কোথায় আমরা যাচ্ছি, এবং আপনি কি আসলেই দেখেন যে একটা নির্বাচন, তো ভালো নির্বাচন তো অনেক পরের কথা, আদৌ নির্বাচন শেষ পর্যন্ত এরা করতে পারবে বলে মনে হয় কি না? আমি তো এখন তারেক রহমান এসছেন, তারেক রহমানের এই লক্ষ কোটি বা কোটি কোটি সমর্থক, তারা দুর্বৃত্তপনা কতখানি, মানে তাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে, সেই অভিযোগ হয়তো আপনিও করতে পারবেন, আমিও করতে পারবো, কিন্তু এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেগুলোকে তারা কতখানি কোন জায়গায় ঠেকিয়ে রাখতে পারবেন? ধন্যবাদ। বা তাদের নিজেদেরই জীবন, এই যে প্রার্থীরা অনেকেই দেখলাম এখন গানম্যান নিচ্ছেন, অস্ত্র নিচ্ছেন, এটা নিচ্ছেন, ওটা নিচ্ছেন। আমি যেটা গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করি, কমপ্লেসেন্ট হওয়া উচিত না। এবং বিএনপির বন্ধুদের, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু অনেকেই আছেন, রাজনীতিতে পার্থক্য থাকলেও কিংবা সাধারণভাবে একজন নাগরিক হিসেবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার প্রয়োজনে আমি বলবো, একটা কথা মনে রাখতে হবে, পলিটিক্স ইজ নট জাস্ট এ গেম অফ ইভেন্ট ম্যানেজমেন্ট। অসম্ভব ইভেন্ট ম্যানেজমেন্ট করলাম, সাধারণ করলাম, কিন্তু ভেতরের পলিটিক্সটা ভুলে গেলে খুবই ভুল হবে। আমরা এই বিশাল জমায়েত করে এভরিথিং হ্যাজ বিন এনশিওর্ড, আমি জানি না, আমি শুনলাম আর কি, এই ঘটনার পরপরই জামাতে ইসলাম নাকি 3 তারিখে ওদের একটা গ্র্যান্ড শোডাউনের অ্যানাউন্সমেন্ট দিয়েছে, ভুলও হতে পারে, আমাকে একজন বলল। সো থিংস আর কামিং। আবার ওদিকে শোনা যাচ্ছে এনসিপি জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে যাচ্ছে, 3 তারিখের কথা পোলারাইজেশন, কাউন্টার পোলারাইজেশন হচ্ছে। সুতরাং আমাদেরকে ফান্ডামেন্টালি এইটা দেখতে হবে, দেশের পরিস্থিতিকে একটা নন ইলেক্টেড গভর্নমেন্টের আন্ডারে রাখলে পরে কারা লাভবান হয়, এবং সেইটা ন্যাচারালি আমাদের অ্যানালিসিসে বলে এই ফোর্সটা হলো ইভিল ফোর্স, ক্ষতিকর ফোর্স। কারণ ডেমোক্রেসি না থাকলে পরে আমি কিন্তু ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পাই,
ইনক্লুডিং আপ টু দ্য এক্সটেন্ট যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অনেক জোরে চিৎকার করেই হয়তো তারা ইলেকশন ঠেকায় রাখার চেষ্টা করবে, যে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হলে পরে আজকে আমাদের এইটা ইলেকশন করা চলবে না, এখন আমাদের অবস্থা হাতে মনে হবে যে অ্যাপারেন্টলি অ্যান্টি ইন্ডিয়ান, বাট মেবি এটা এমন একটা সিচুয়েশনে নিয়ে যাবে যখন হোল ইন্টারন্যাশনাল কমিউনিটি বলবে যে আনগভর্নেবল একটা সিচুয়েশনে চলে গেছে তোমরা। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু অলরেডি কথা বলতে শুরু করেছে, আপনি দেখেছেন মার্কিন কংগ্রেসম্যানরা বিবৃতি দিচ্ছেন, ক্রাইসিস গ্রুপের একটা রিপোর্ট বেরিয়েছে। সুতরাং কে কোনটা প্রপাগেট করে, কোন অ্যাসপেক্টটাকে সামনে আনে, সেখান থেকেও কিন্তু কতগুলো ইনফারেন্স করা যায়। তারপরে আরেকটা সেন্সিটিভ বিষয় আমি বলতে চাই, এই যে চট্টগ্রাম বন্দর নিয়ে যেটা করলেন ইউনূস সাহেব, আমি তো আগেই বলেছি যে এটা তার হিডেন এজেন্ডা। গোপনে গোপনে একটা চুক্তি করে একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিল বিদেশি। এখন মনে হচ্ছে ইট ওয়াজ এ অ্যাসাইনমেন্ট ফিনিশ, নাও হি হ্যাজ নাথিং টু ডু। আমি রহস্য তাহলে যাক, এরকম এই ধরনের সন্দেহগুলো মাথার ভিতরে রাখা উচিত। নট দ্যাট আমি এটা বলছি অ্যাসার্টিভলি, কারণ আই ডোন্ট হ্যাভ এ ইনফরমেশন, কিন্তু দিস আর অ্যানালিসিস থেকে বোঝা যায়। সুতরাং আমাদেরকে খুব সতর্ক হতে হবে। আজকে এই যে এত লক্ষ লোক জমা হলো, লক্ষ 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 লোক, আরও কত কোটি লোক শুনেছে, সেইখানে এই মেসেজটা যদি আরও স্পষ্ট করে, অবশ্য সময় আছে এখনও, ইট ওয়াজ এ শর্ট স্পিচ, সেখানে তো সব কথা, কিন্তু একটা ক্যাটাগরিক্যাল নির্দেশ যদি থাকতো, যে আমার মনে আছে এক সময় শেখ হাসিনা তখন বোধহয় অপোজিশনের নাকি প্রাইম মিনিস্টার, ঘাতক দালান নির্মূল কমিটির একটা সভা হচ্ছিল রেজ কোর্সে সরোয়ার্দী উদ্যানে। সেখানে উনি বক্তৃতায় বললেন রাজনীতিতে শেষ কথা নেই। তা আমাদের তৎকালীন প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান খান তার এই বক্তৃতার জবাব দিয়ে তিনি বললেন, রাজনীতিতে শেষ কথা নাই, এটা কারেক্ট না। আমাদের সকলের কাছে রাজনীতিতে একটা শেষ কথা আছে, সেটা হলো মুক্তিযুদ্ধ। 71 এইটার পেছনে যাওয়া সম্ভব নয়। এই ধরনের একটা মেসেজ থাকলে পরে হয়তো আমরা একটা ক্লিন পলিটিক্সের জায়গা পেতাম। দ্য ফোর্সেস অফ কনস্পিরেসি তারা বুঝতে পারতো এই মেসেজ হ্যাজ বিন গিভেন, এই লক্ষ লক্ষ লোক আপনারা ঘরে ঘরে যান, ঘরে ঘরে যেয়ে এখন এই ধারাটাকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করেন। আমরা বহুদলীয় গণতন্ত্র ফিরে যাব, অবাধ অধিকার, জনগণের অধিকার, সেটাকে আমরা নিশ্চিত করব। আমাদের সেই কারণে যেটা করতে হবে, দেখেন ইমেজ সৃষ্টি করা, ইতিহাসের অনেক কথা মনে হয়, সরি আমি কীভাবে সুপ্রিমো বিল্ড আপ করা হয় আমি প্রত্যক্ষদর্শী। 69 মুভমেন্ট হয়ে গেল, জেলখানা থেকে সব নেতা ছাড়া পড়লেন, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, প্যারালাল সংগঠন। শেখ মুজিবের মুক্তি চাই যত জোরে স্লোগান হতো, মনি সিংয়ের মুক্তি চাই, মতিয়া চৌধুরীর মুক্তি চাই, তার চেয়ে কম জোরে স্লোগান হতো না। ইকুয়াল ফোর্সেস। আমরা সংগ্রাম পরিষদ করলাম, বের হয়ে আসলো নেতারা, আমরা বললাম সব নেতা একসঙ্গে আমরা সম্বর্ধনা দেবো পল্টন ময়দানে, ডেটও বললাম। তারা বললো নো ডুইং, নাথিং ডুইং, শেখ মুজিবের সম্বর্ধনা আলাদা হবে, তাকে অন্যান্য নেতা থেকে আলাদা করে বুস্ট আপ করারগুলো। সেখানে তোফায়েল আহমেদ বাই ভার্চু অফ দ্য ফ্যাক্ট যে তিনি ডাকসুর ভিপি ছিলেন, সে প্রিসাইড করলো। এবং সংগ্রাম পরিষদের ওই মিটিংয়ে আমাদের ছাত্র ইউনিয়নের যার থাকার কথা ছিল শামসুদ্দোহা, সে বিরক্তির কারণে, তার আপত্তির কারণে সেখানে থাকেনি। পরে অবশ্য অন্য নেতাদেরকে আমরা পল্টন ময়দানে সম্বর্ধনা দিয়েছিলাম। আরেকটা ইন্টারেস্টিং ভাবার জন্য আমি বলবো, 72-এর সংবিধানের ব্যাপারে অন্তত মৌখিকভাবে আওয়ামী লীগ প্রচুর বলে, যদিও সমাজতন্ত্র ওইখানে আছে, সমাজতন্ত্রের ধারায় সে যায় না, সে হলো মুক্তবাজার অর্থনীতি। এবং ওই দিক থেকে বিএনপি আর আওয়ামী লীগ হলো একই ধারার দল, বিরোধী দল না, বিরোধী কোনো তফাৎ নেই। আমি বলি যে এটা হলো 2 নম্বরের বিরোধী দল, পাওয়ার গদির বিরোধিতা করে কিন্তু নীতির বিরোধিতা করে না। আচ্ছা যাই হোক, কথাটা হলো যে সংগ্রাম পরিষদটা হয়েছিল এবং সংগ্রাম পরিষদের অধীনে আমরা কিন্তু 69-এর গণ অভ্যুত্থান করলাম, আইয়ুব পড়ে গেল। 70-এ যে ছাত্র সংগ্রাম পরিষদ হলো, সেখানে কিন্তু ছাত্রলীগ একা করে ফেললো, সেটা ছাত্র ইউনিয়ন থাকলো না। এবং 72-এর সংবিধান নিয়ে যত হইচই করে, কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে কিন্তু একেবারেই ব্ল্যাঙ্ক ছিল। সর্বশেষে এটা ঢুকানো হলো কেন? সম্ভবত এটা কারণ কিনা ভেবে দেখতে হবে যে স্বাধীনতার ঘোষণাপত্র রচনার ক্ষেত্রে তো বঙ্গবন্ধুর নিজস্ব কোনো অবদান ছিল না।
সুতরাং সেইটাই ইতিহাসে স্থান পাওয়ার যোগ্য, যেটা এক ব্যক্তি, তার দল, তার পরিবার দ্বারা কৃত। এখন একই কালচার যদি বিএনপির পক্ষ থেকে এনকারেজ করা হয়, ইট ইজ মেবি এ বেটার অপশন, বা কেউ বলবে লেস বেটার অপশন, কিন্তু আমি বলবো ইট ইজ এ নিউ এডিশন অফ হোয়াট হ্যাজ হ্যাপেন। But এবং নিউ এডিশন হলে পরে পরিণতিও ঠিক হুবহু একই রকম না হলেও এটা সেটা অবশ্য আমরা দেখতে পাবো আগামী কয়েক মাসে বা এবং কিছুদিনের মধ্যে, আমি কয়েক আমি সপ্তাহের একটু মধ্যে। ইমোশনালি একটু বলি, আসলে আমাদের মনের কাছে প্রশ্ন করতে হবে আমরা কি চাই। মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্ত এলাকাগুলো করেছিলাম, সেখানে ঘুষ দুর্নীতি ছিল না, নারী নির্যাতন ছিল না, অপরাধ ছিল না। আমরা সেরকম ফুলের বাগানের মতো দেশ করতে চাই, এটা মাথার ভিতরে রেখে। এবং এটা করার নায়ক কারা হবে? যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল বেপরোয়াভাবে, জীবন পরোয়া না করে, এবং তারা ছিল কৃষক শ্রমিক। ডেমোক্রেসি মানে কি? অধিকাংশ মানুষের স্বার্থে দেশ পরিচালিত হবে। অধিকাংশ মানুষ কারা? কৃষক শ্রমিক মেহনতি জনগণ। এই গণঅভ্যুত্থানকে বলা হয় বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থান, কিন্তু এই 1.5 বছরে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে। আমাদের এখানে খেলাপি ঋণের পরিমাণ 3.5 লক্ষ কোটি থেকে জাম্প করে 6.5 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। দিস ইজ সরকারি তো সো এইগুলো তো খামাখা। কিংবা বলে এটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল, একই মুখে বলে যে ইট হ্যাড এ মাস্টার মাইন্ড, ইট ওয়াজ মেটাকুলাসলি প্ল্যান। সামথিং হুইচ ইজ প্ল্যান্ড অ্যান্ড অর্গানাইজ ক্যানট বি স্পন্টেনিয়াস। এই প্রশ্নের জবাব এখনো পর্যন্ত আমি পাইনি, কিন্তু ওর জন্য মুখে একটা বলে, একটা গেম প্ল্যান থাকে ওইটাকে কার্যকর করার জন্য, এবং খুবই ড্যামেজ করেছে যে এনিথিং ক্যান বি ডান। ইউনূস সাহেব যে জাতিসংঘে যে এইটা বললেন, আমার মাস্টার মাইন্ড হলো অমুক, তারপরে এইটা যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে এই মাস্টার মাইন্ড ক্যান ডু এনিথিং। একটা অন্যায়কে ন্যায়ের দিকে নিতে হবে। এবং একটা ফান্ডামেন্টাল আমার অভিজ্ঞতা, কোনো সত্য কাজ অসত্য পথে কার্যকর করার চেষ্টা কোনোদিন সফল হতে পারে না। আলটিমেটলি আগুন দিয়ে আগুন নেভানো যায় না, আপনাকে পাল্টা, ইউ ফাইট ইনজাস্টিস উইথ এ জাস্ট ওয়ে। ইনজাস্টিসের আশ্রয়, প্রতারণার আশ্রয় নিব তার প্রতারণাকে ঠেকানোর জন্য। আমাকে একজন বলেছিল, আমি বললাম তোমাদের নামে যে বদনাম, টাকা বানাচ্ছ, এত পয়সা খরচ করো। জবাব দিল, নাম বলবো না আমি, জবাব দিল, সেলিম ভাই আওয়ামী লীগ আর বিএনপির সঙ্গে টেক্কা দিতে হলে এগুলো না করলে চলবে? আমি যে এই টেক্কা দিয়ে পারবা? তুমি দেশপ্রেমে টেক্কা দাও, তুমি আত্মত্যাগে টেক্কা দাও, এবং দ্যাট ইজ দ্য এডুকেশন দ্যাট শুড বি গিভেন কংক্রিটলি। এইগুলো কথা বললাম আমার ভাবনা। বাট এখানে আমি খুবই সন্তুষ্ট যে তারেক জিয়া দেশে ফিরে এসেছেন। আই হোপ যে সে অতীতের রাজনীতির ধারাবাহিকতারই সন্তান সে, এবং নূতনকে উপহার দেওয়ার কর্তব্য তার সামনে এসছে। একটা রেসপন্সিবল বিহেভিয়ার, অনেক বয়স হয়েছে তার, সেইটা সে নিশ্চয়ই উপলব্ধি করে। উই আর অলওয়েজ দেয়ার। আমাদের বক্তব্যের প্রতি সমর্থন দেওয়ার কথা আমি হয়তো বলবো না, অবশ্যই আমি চাবো যে এভরিবডি হ্যাজ লার্নস এ লেসন ফ্রম হিজ লাইফ, অ্যান্ড সেইগুলো করবে। আমাদের মুক্তিযুদ্ধের যে মূল সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই লক্ষ্যে দেশ যাতে আমরা গড়ে তুলতে পারি, সেই লক্ষ্য স্পষ্ট রেখে করতে হবে। অনলি দক্ষতা উপরে নির্ভর করে চলতে গেলে অতীতে যা হয়েছে সেটাই খেতে হয়েছে। সো মিস্টার মুজিবুল হক, একটু আমি মিস্টার তারেক রহমানের যে বক্তব্য, অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য, যদিও বক্তব্যের একটা মূল বিষয় যেটা অনেককে হয়তো সন্তুষ্ট করেছে, যে তিনি মাকে দেখতে যাবার আগে মা যাদের জন্য রাজনীতি করেছেন তাদের কাছে আগে গেছেন। এর বাইরে এই বক্তব্য থেকে আসলে আর কি পাওয়া যাচ্ছে, নির্যাস কি বাংলাদেশের জনগণের জন্য, শুধু দলের নয়, দলের বাইরে যারা আছেন বা এমনকি তার বিপরীত রাজনীতি যারা করেন তাদের জন্য? আমি মনে করি যে যদিও অনেকে বলছেন যে ওনার বক্তব্যটা খুব সংক্ষিপ্ত এতদিন পরে আসার পরে, মানে আরো সংক্ষিপ্ত হলো দোষের কিছু ছিল না, কিন্তু যে এই সংক্ষিপ্ত পৃথিবী বিখ্যাত বক্তৃতা 3 মিনিটের বক্তৃতা, এই সংক্ষিপ্ত বক্তৃতার মধ্যে কিন্তু উনি সবকিছু অ্যাড্রেস করে গেছেন। আমি একেবারে অন্ধের মতো বলতে চাই না, বাট কনসাসলি বলছি, আসলে করেছেন। উনি ওখানে ঐক্যের কথা বলছেন। আপনি দেখেন উনি কিন্তু গাড়িটা দিয়ে যখন বাসে আসলেন,
ওনার কিন্তু নেতৃবৃন্দ ওনার সাথে বাছে ছিল। Standing committee সবাই। ইটস এ সিম্বল কিন্তু যে না আমি একসাথে মুভ করতে। উনি যখন বক্তৃতার মধ্যে আবার বলছেন আপনাদেরকে নিয়ে আমি করব আল্লাহর সাহায্য নিয়ে, এখানে যথেষ্ট সিগনিফিক্যান্ট আছে ওনার বক্তব্যতে। আপনি দেখেন ঐক্যর কথা উনি কিন্তু বলছেন কয়েকবার। উনি বলছেন যে সততার কথা বলছেন। আপনি যদি বিবিসির ওনার সাক্ষাৎকারটা দেখে থাকেন, ওখানে আমি মাইনরলি দেখেছিলাম। উনি বলছেন আমার একটা প্ল্যান আছে যে আমি এই প্ল্যানটা আপনাদেরকে সাথে নিয়ে করব। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সবগুলি জিনিসকেই উনি অ্যাড্রেস করছেন। উনি ইউনিটির কথা বলছেন, সম্প্রীতির কথা বলছেন, যা বলার বলে ফেলছেন। ধর্ম, বর্ণ, গোত্র, পাহাড়, সবকিছু বলছেন। সমতল সবটাই মেনশন এবং করেছেন। সবচেয়ে বড় জিনিস নারী, শিশু সবকিছুই উনি বলছেন, এবং একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই এই কথাটা বলছেন। তো আসলে এভরিথিং ইজ দেয়ার, এবং এটা স্টেপ বাই স্টেপ, যেমন ভাই যেই কথাটা বললেন উজাইদ ভাই, আসলে দেয়ার ইজ এ লট অফ চ্যালেঞ্জ অলসো। উনি যেটা বলছেন অনিশ্চয়তার কথা বলছেন, গণতন্ত্র না থাকলে একটা গ্রুপ খুব বেনিফিটেড হবে, একটা মানে নন স্টেক অ্যান্ড স্টেক হোল্ডারও ওখানে আছেন। একটা রিজিওনাল ইস্যু আছে কিন্তু এখন আমাদের দেশে, এবং ওনার উপরে বিশাল দায়িত্ব। এবং বাংলাদেশের আজকের এই মানুষের সমাগম দেখে বোঝা যায়, এবং যারা আসতে পারেন নাই, যদি আসতে পারতো এটা 10 গুণ বেশি হতো, যেহেতু বাস ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নাই। ওনার উপরে কিন্তু আজকে সারা জাতি বিশ্বাস করেছে, ওনাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে এই যুগের। ওনার দায়িত্বটা কিন্তু অনেক বেড়ে গেছে, সম্মান কিন্তু অনেকেও পেয়েছে। 1.5 বছর আগেও অনেকে বাংলাদেশের বিশেষ বিশেষ সম্মান পেয়েছে, কিন্তু আলটিমেটলি 1.5 বছর পরে কিন্তু এই সম্মানে ভাটা পড়েছে। কিন্তু আমার বিশ্বাস ওনার মতো ওরা সিজন ছিল না। উনি কিন্তু পুরে 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 একটা, আমার দৃষ্টিতে উনি একটা নেতৃত্বের মানে গুণাগুণ অর্জন করেছেন। এই বক্তৃতাটা কিন্তু নেতার বক্তব্য হয়েছে, নট ডিকটেটরের বক্তব্য, শাসকের বক্তব্য নয়। বক্তৃতা নেতার বক্তব্য হয়েছে। এই জন্য আমি আশাবাদী উনি যদি শুধুমাত্র এই দেশটাকে একটা আইনের উপরে প্রতিষ্ঠা করে দিতে পারেন। উনি বলছেন সবার আগে বাংলাদেশ, দিস এ হিউজ সিগনিফিক্যান্ট। কিন্তু উনি যদি একটা ট্রেন লাইন আপনি দেখেন, ট্রেনে যদি রাখেন, ট্রেন লাইনটা কিন্তু চলতে থাকে, এবং অ্যাক্সিডেন্ট ট্রেনে কম্পারেটিভলি কম হয় রাস্তার অ্যাক্সিডেন্টের থেকে। রাস্তা কিন্তু অনেক বড় বড় রাস্তা আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয়। রাষ্ট্রটা যখনই আইনের ট্রেনে মানে আইনের উপরে আপনি বসাই দিবেন, সে কিন্তু চলতে থাকবে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু ওনার জন্য। ওখানে যখন সবার আগে বাংলাদেশ আইন আসবে, ধরেন ওনার বন্ধু একটা জিনিস আসলো, উনি দেখবে বাংলাদেশের সবার আগে বাংলাদেশ, বন্ধুবাদ। উনি দেখবে আরেকটা জায়গায় আসলো, আত্মীয় আসলো ওনার বাপের মতো, কিন্তু দেখছে বাংলাদেশ সবার আগে, আত্মীয়বাদ। আমার একটা খুব প্রিয়জন আমার জন্য 16 বছর 20 বছর কষ্ট করছে, আমার অবশ্যই আমার প্রিয় থাকবে সারা জীবন, কিন্তু আসলো একটা প্রপোজাল নিয়ে, যা আবার আমার সবার আগে বাংলাদেশের সাথে সম্পৃক্ত না। ঠিক আছে, বাংলাদেশকে নিয়ে যাবে, তুমি আমার বন্ধু থাকো। ওনার কাছে কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জ। আপনি জানেন এই 17 বছরে ওনার অনেক কিন্তু স্টেক হোল্ডার আছে। প্রথমত ওনার নিজের কেউ নাই, সেটা ঠিক করতে হবে, মানে Exactly, এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে আমি একা। উনি কিন্তু বলছে যে ওনার কিন্তু এখন একটাই জিনিস, যে অধিকার নিরাপদ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশটা ওনার, এর বাইরে ওনাকে উনি এই জিনিসটা আপনি দেখেন, এই যে ভাই যে কথাগুলি বলতেছিলেন, ভেরি চ্যালেঞ্জিং কিন্তু ওনার লিডারশিপ। আল্লাহ যে ওনাকে এই দায়িত্বটা দিয়েছেন টু ড্রাইভ ইট অল, ঐক্য কথাটা উনি বলছেন, ঐক্য সহকারে নির্বাচনটাতে যাওয়া। এই ফেসিস্ট গভর্নমেন্ট যাই বলেন আপনি, এরা যদি নির্বাচনগুলি দিত, মানুষের অধিকারটা যদি নষ্ট না করতো, ভোট দেওয়ার অধিকারটা রাখতো, তাদের কিন্তু এই অধপতন হতো না। তো এখন উনি বলতেছিলেন যে আরেকটা স্টেক হোল্ডার দাঁড়াই গেছে যে নির্বাচনটাকে ডিলে করার জন্য। এটা আমরা ভিজিবলি দেখতেছি কিন্তু যে এরকম একটা জিনিস হচ্ছে, এবং নির্বাচনটাকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওনার নেতৃত্ব এবং জনগণের যে সমর্থন নিয়ে এবং সবাইকে ঐক্যবদ্ধ করে ওনাকে নির্বাচনটাতে যেতে হবে, এবং নির্বাচনটাতে গিয়ে আল্লাহ যদি দেয় উনি ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি উনি দেশ শাসন করার
ম্যান্ডেট আল্লাহ ওনাকে দিবেন, জনগণও ওনাকে দিবেন, এবং উনি দেখেন আল্লাহর উপরে আস্থা ক্লিয়ারলি বলছেন, উনি চালাবেন। আর একটা কথা বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্টাইলে, যদি ওইভাবে চালান, আমার বিশ্বাস জানেন এই দেশটা আমরা যেইভাবে চাই সেইভাবে আমরা দেখতে পাবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, দেখুন অনেকগুলো ইস্যু আছে যেগুলো আলোচনা করা আজকে প্রপার না, হ্যাঁ, এটাই ফাইনাল রাউন্ড, সো আপনি পলিটিক্যাল ইস্যুস সেগুলো আছে। আমার খালি কথা থাকবে এটা যে কালেকটিভ উইজডম, এইটার উপরে একটু নির্ভর করে চলা ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা ফ্যাসিস্ট ডিক্টেটরশিপ থেকে মুক্তি পেয়েছি, একটা বেনোভেলেন্ট ডিক্টেটরশিপ এসে বলতে পারে যে ওইটা ছিল ফ্যাসিস্ট, গণবিরোধী, আমি গণমুখী ডিক্টেটর। থার্ড আমি বলবো এটার প্রমাণ দিতে হবে। এইবারের ইলেকশন ইজ এ ডিফারেন্ট ইলেকশন। আমরা নন ইলেক্টেড জায়গা থেকে ইলেক্টেড জায়গায় আসছি, কিন্তু কে ইলেক্টেড হবে আমি কিন্তু জানি না। যেই হোক, যদি আমরা ওই পথে অগ্রসর হতে চাই, তারপরে যে রুলে ক্ষমতায় আসবে তার ভেতরে ইনহেরেন্টলি কর্মীদেরকে সেই এবং পাবলিককে সেই এডুকেশন দিতে হবে যে পরবর্তী ইলেকশনে আমাকে জিতাও, সেটার জন্য আমি প্রস্তুত আছি। আমার আই হ্যাভ মাই প্ল্যান্স রেডি, উনি বলেছেন না, তা মাই প্ল্যান্স না বলে আওয়ার প্ল্যান্স বললে আমি অত ভালো করে এই কালেকটিভ উইজডমের জায়গাটা আমি গড়ে তুলেছি। সে তখন একই সঙ্গে দিতে হবে আই অলসো হ্যাভ এ প্ল্যান ইফ আই এম ডিফিটেড। আমাদের দেশের গণতন্ত্রে এটা সমস্যা। আমি যখন ইলেকশনে যাই, আই প্ল্যান অন দ্য বেসিস অফ এ ফিউচার প্রজেকশন, যেখানে আমি বিজয়ী হব, কিন্তু আমি কি পরাজিত হতে পারি, এবং সেই ক্ষেত্রে কি করা। এবং আমি যখন জেলখানায় ছিলাম, একাধিকবার তো ছিলাম, এবং ঘটনাচক্রে দ্য প্রিভিয়াস হোম মিনিস্টার অলওয়েজ টার্নড আউট টু বি ইন দ্য জেল। তাদের সঙ্গে দেখা হলে বলতাম যে দেখেন, এটা কিন্তু একটা বড় শিক্ষা, বাইরে যে আবার হোম মিনিস্টার হলে জেলখানাটা সংস্কার করেন, কারণ আবার যে আপনার কবে আসতে হবে কেউ তো বলতে পারে না, বুঝছেন না। ওর জন্য এইসব সম্ভবত এক্সপিরিয়েন্স থেকে হয়তো কিছু কথা আসে, সেইগুলো হয়তো একটু মূল্য দেওয়া উচিত। এবং নিউ জেনারেশন সেইটাকে প্রপার লাইনে আমাদের নিয়ে আসার জন্য আমাদের যে বয়স হয়েছে, আমরাও হয়তো এটাই আমাদের দোষ, আমি স্বীকার করি, ওদের ভাষা, ওদের চিন্তা, ওদের মনোভাব পুরাপুরি হয়তো বুঝে উঠতে পারি না। এটা আমাদের দোষ হতে পারে, আমি সংশোধন করতে চাই, কিন্তু আমরাও হয়তো কিন্তু দোষী। ওদের কথা আমরা মনোযোগ দিয়ে শুনতে, এই ছেলে মানুষ কী বলে না বলে, এই জায়গায় একটা ব্রিজ দরকার। এবং সম্ভবত ন্যাশনাল পলিটিক্সে ইনস্পাইট অফ আইডিওলজিক অ্যান্ড পলিটিক্যাল ডিফারেন্সেস আমাদের এই জেনারেশনাল গ্যাপটা দূর করার ক্ষেত্রে একটা ব্রিজ হতে পারে তারেক জিয়া। সেইটা আমি খুবই আকাঙ্ক্ষা করব, এই ভূমিকাটা তিনি যেন পালন করেন। এবং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ফোর্সেস, যারা সমাজতন্ত্রের লক্ষ্য পৌঁছার জন্য কাজ করছে, মেবি সামবডি উইল নট এগ্রি উইথ দ্যাট, কিন্তু সেটার ভেতরেও কিন্তু কতগুলো করণীয় আসতে পারে যেটা উইল বি টু দ্য বেনিফিট অফ দ্য নেশন, এবং সেই দিকে দৃষ্টি রাখবে। আর আমরা আমাদের সংগ্রাম আমাদের মতো চালিয়ে যাব। কতগুলো জায়গা আমাদের কনসেন্ট্রিক ইন্টারেস্ট চলে আসে, তার অ্যাঙ্গেল থেকে বিএনপি ওয়ান্টস এই ইলেকশন শুড বি ডান, আমাদের অ্যাঙ্গেল থেকে আমরা চাই ইলেকশন শুড বি ডান। দিস ইজ এ পয়েন্ট যেখানে আমাদের কনসেন্ট্রিক একমুখী পদক্ষেপ এবং চিন্তাভাবনা কৌশল, সেই সব জায়গায় আরও হয়তো ডায়ালগ আমাদের বাড়ানো উচিত, আমাদের এক্সপিরিয়েন্সগুলো এক্সচেঞ্জ করা উচিত। দ্য বিএনপি আই ডিড নট সি, আই ওয়াজ ইন জেল বাই জিয়াউর রহমান গভর্নমেন্ট, বহুদিনের দীর্ঘ সময়, বা অনেক কিছু, আওয়ামী লীগ গভর্নমেন্ট আমার হাত ভেঙে দিয়েছে, অমুক করেছে, কম তো হয়নি। এই সিচুয়েশনগুলো আমাদের দূর হবে এবং আমরা একটা সিভিলাইজ কালচারে নিয়ে এসে এই দেশকে আমরা অগ্রসর করে নিয়ে যেতে পারবো। না, চেঞ্জ আমরা দেখেছি ভাই। উনি কিন্তু সরি বলছেন কিছুদিন আগে পাবলিকলি একটা মিটিংয়ে। নেতার যে গুণাগুণ ওনার ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন। উনি সরি বলছেন, উনি ঐক্যর কথা বলছেন, সবাইকে নিয়ে কাজ করবেন বলছেন, এবং আমাদের কিন্তু একটা নেতাই দরকার টু চেঞ্জ দি হিস্ট্রি। এইখানে খালি আমি বিনয়ের সঙ্গে ডিমেট করছি, উই নিড এ লিডার নো ডাউট, কিন্তু কোন লিডার কিছু করতে পারবে না যদি জনগণ অ্যাক্টিভ রোল প্লে না করে। এটাই বলল ঐক্য। ধন্যবাদ। জনগণের শক্তি হলো ইতিহাস সৃষ্টি করে,
জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। এই বক্তৃতা সমস্ত মানুষকে শিখায় তাকে জনগণকে ক্ষমতায়ন করতে হবে। রাইট রাইট, সম্ভবত এইটাই অ্যাপ্রোচ, এটাই আমি দেখেছি ওনার কথা থেকে, ওনার অ্যাপ্রোচ এটা। থ্যাংক ইউ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম এবং মিস্টার কে মুজিবুল হক, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমি যে কোনো অনুষ্ঠান শেষ করবার সময় সাধারণত আমার অতিথিদের সবার কথা ধার করে এক জায়গায় এনে একটা সারমর্ম বা তাদের কথা নির্যাস তুলে ধরবার চেষ্টা করি। কিন্তু আজকের এই আলোচনায় যেহেতু মিস্টার কে মুজিবুল হক তিনি নিজেই বলেছেন যে তিনি কোনো পদে নেই, বিএনপি রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব নেই, কিন্তু তিনি বিএনপির একজন কঠোর সমর্থক। যেহেতু তারেক রহমানকে নিয়ে এই আলোচনা, তার সমর্থক যারা তাদের কাছ থেকে আমরা সবসময় কথা শুনি এবং সেই কথা যতটা মূল্য নিশ্চয়ই তারেক রহমান সাহেবের কাছে বা তার দলের কাছে আছে, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী পক্ষের মত শোনা। এবং সে কারণেই মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম যেহেতু একটি ভিন্ন রাজনৈতিক দল করেন, শুধু ভিন্ন রাজনৈতিক দলই নয়, একেবারে আদর্শিকভাবে ভিন্ন ধারার রাজনীতি করেন, তার কথাগুলো অনেক বেশি প্রণিধানযোগ্য আমার কাছে মনে হয়, যেগুলো আলোচনার দাবি রাখে। নিশ্চয়ই তার মানে এই নয় যে মিস্টার কে মুজিবুল হকের কথার কোনো গুরুত্ব নেই, অনেক গুরুত্বপূর্ণ। মিস্টার সেলিম যেটা শুরুতেই বলেছেন যে তারেক রহমানের যে রাজস্বিক প্রত্যাবর্তন বাংলাদেশে, যেটাকে কে মুজিবুল হক সংখ্যা দিয়ে, তত্ত্ব দিয়ে, উপাত্ত দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন, সেটাকে তিনি বলছেন ইতিহাসের একটা প্রতিশোধ। আমি বলবো ইতিহাসের একটা নির্মম প্রতিশোধ। কারণ তারেক রহমানকে যেভাবে দেশ থেকে বিদায় করা হয়েছে এবং গত 17 বছর ধরে তার ইমেজ যেভাবে চিত্রায়িত করা হয়েছে, তার বিপরীতে আজকে যে দৃশ্য বাংলাদেশ দেখলো বা তিনি দেখালেন, সেটা একটা প্রতিশোধী বটে তার নিন্দুকদের বা তার বিরোধী পক্ষের জন্যে। মূল লক্ষ্য বাংলাদেশের এখন কি সংকট যা আছে, তাতে মূল লক্ষ্য সংকট থেকে উত্তরণের জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচন। মিস্টার সেলিম বলছেন যে ইলেকশন নিয়ে এখনও মানুষের মধ্যে অনিশ্চয়তা আছে। এই যে লক্ষ কোটি জনতা তারেক রহমানের সমাবেশে গেছেন, তাদের মধ্যেও সেই শঙ্কা আশঙ্কাটা আছে, সেটা তিনি বলছিলেন। এবং মিস্টার মুজিব ইভেন্টটাকে যেভাবে সাকসেসফুলি করেছেন, নিঃসন্দেহে কোনো বিশৃঙ্খলা হয়নি, অত্যন্ত ওয়েল অর্গানাইজড একটা ইভেন্ট, আন্তর্জাতিক মানের ইভেন্টও করতে কেউ বলতে পারেন, কোনো রকমের বিশৃঙ্খলা নেই, এত মানুষ। কিন্তু মিস্টার সেলিম বলছেন যে পলিটিক্স কেবলমাত্র কোনো ইভেন্ট নয়, পলিটিক্স বোঝার ব্যাপার আছে, পলিটিক্স অবজার্ভ করবার বিষয় আছে। সেটা যদি করতে ব্যর্থ হয় দল হিসেবে বিএনপি বা নেতা হিসেবে তারেক রহমান, তাহলে কিন্তু সামনে আবার নানা রকমের বিপর্যয় দেখতে হতে পারে। এবং তিনি একথাও বলছেন যে সবার জন্য কথা প্রযোজ্য, যে সত্যকে অসত্য দিয়ে মোকাবেলা করা যায় না, প্রতারণাকে প্রতারণা দিয়ে মোকাবেলা করা যায় না, আগুনকে আগুন দিয়ে নেভানো যায় না, এটা সবার জন্য মাথায় রাখতে হবে। তিনি তার প্রত্যাশার কথাও বলেছেন, ভিন্ন মত পথ রাজনীতির কথা বলে তারেক রহমানের কাছে প্রত্যাশা যে একথা সত্য যে তার কিছুটা বয়স হয়েছে, 61 বছর বয়স, তিনি একটা রাজনীতির ধারাবাহিকতার সন্তান, কিন্তু তার কাছ থেকে তিনিও প্রত্যাশা করেন, বিরোধী রাজনীতি হওয়া সত্ত্বেও তিনিও নতুন রাজনীতি প্রত্যাশা করেন তারেক রহমানের কাছে। এবং সেই সঙ্গে তিনি এটাও বলছেন যে একথা কিছুদিন আগে আমি একটি ইংরেজি কাগজে লিখেছিলাম যে তিনি আসলে জাতির জন্য একটা ব্রিজ হতে পারেন বিভিন্ন শক্তির মধ্যে, সমাজের রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে, বিভিন্ন মত পথের মধ্যে। যেহেতু তার কাছে প্রত্যাশাটা এই কারণে যে তিনি একটা বড় দলকে নেতৃত্ব দিচ্ছেন, এত বড় রাজনৈতিক দল বাংলাদেশে এই মুহূর্তে ক্রিয়াশীল নয়, এবং তারা যেহেতু বলছেন যে মধ্যপন্থার রাজনীতিটা তারা করতে চান, তারা যেহেতু 71-এর ব্যাপারে এখন অনেক বেশি সরব, যে কটা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, ছোট ছোট অনেক দল নিঃসন্দেহে তারা তো বলছেই, কিন্তু আওয়াজ হিসেবে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের আওয়াজটা যত জোরে তুলতে পারে, অন্যরা হয়তো ততটা পারে না, সেখানে তার ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আশা করব যে তিনি এই কাজগুলো করবেন এবং জনগণের ক্ষমতায়নের কথা ওনারা বলেছেন, সেই কাজটা করবেন, দেশে গণতন্ত্রের চর্চাটা যেন অব্যাহত থাকে সেই কথা তিনি মাথায় রাখবেন, এবং বাংলাদেশটাকে দলের ঊর্ধ্বে উঠে দেখবার তিনি চেষ্টা করবেন। এবং সেটা যদি তিনি করতে পারেন, নিঃসন্দেহে ইতিহাসে তিনিও নাম লেখাতে পারেন। এবং বাংলাদেশ একটা যে স্বপ্নের বাংলাদেশ 71-এ মানুষ দেখেছে, 90-এ দেখেছে, 24-এ দেখেছে, সেরকম একটা বাংলাদেশ উপহার পেতে পারে, কিন্তু সেটা সবাই মিলে করতে হবে। অবশ্যই সবাই মানে আমাদের সমাজে অনেক অশুভ শক্তি আছে, রাজনৈতিক শক্তি আছে, তাদের ব্যাপারে সবসময় কিন্তু সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ।